প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সমাস শেখার ধারাবাহিক কার্যক্রমে আমরা আজ শিখে নেব বহুব্রীহি সমাস এর প্রকারভেদ ও ব্যবহার এবং এর নির্ণয়ের সহজতর কৌশল। তো প্রথমে আমরা চলে যাই বহুব্রীহি সমাসের সংজ্ঞা। বহুব্রীহি সমাস হচ্ছে এমন একটি সমাস যে সমাসের পূর্বপদ ও পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য না হয়ে অন্য কোনো একটা নতুন অর্থ আনবে, ভিন্ন কোনো অর্থ প্রদান হবে, সেটাকে বলা হয় থাকে বহুব্রীহি সমাস। যেমন শব্দটাকে যদি আমি বলি বহুব্রীহি, এই বহু শব্দের অর্থ হচ্ছে গিয়ে অনেক, ব্রীহি শব্দের অর্থ হচ্ছে গিয়ে দান, আর বহুব্রীহি বলতে বোঝায় বহু দান আছে যা বহুব্রীহি। আর যদি আমি বলি, সহজ উদাহরণ দিই, এখানে দেওয়া আছে পীতাম্বর নীলকণ্ঠ, দিলাম নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, নীলকণ্ঠ। এখানে নীল একটা বর্ণ, কণ্ঠ আর একটা আমাদের যে কণ্ঠ এটা, আর নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ বলতে একটা ব্যক্তি বিশেষকে বোঝাচ্ছে, নীল এবং কণ্ঠ কোনোটাকে বোঝাচ্ছে না। এখানে নীলকণ্ঠ বলতে দেবতা শিবকে বোঝাচ্ছে, যিনি বিষ পান করে নীলে নীলে নীলকণ্ঠ হয়েছিলেন, একে বলা হয়ে থাকে নীলকণ্ঠ। তাহলে আমরা বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ এবং পরপদের কোনোটার অর্থ প্রাধান্য না দিয়ে নতুন কোনো অর্থ সৃষ্টি করবে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের প্রকারভেদের মধ্যে সমানাধিকরণ বহুব্রীহি, বিশেষ্য প্লাস বিশেষণ প্লাস বিশেষ্য, তার মানে হচ্ছে কি একটা থাকবে কি অ্যাডজেক্টিভ, প্রথমটা থাকবে পূর্বপদে অ্যাডজেক্টিভ, পরপদে থাকবে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বিশেষণ প্লাস বিশেষ্য যদি থাকে তবে যে সমাস হবে সেটাকে বলা হয়ে থাকবে সমানাধিকরণ বহুব্রীহি। যেমন উদাহরণ, পীত অম্বর যার, পীতাম্বর, এই পীত হচ্ছে একটা কালার, কালারের রং, অম্বর হচ্ছে যে আকাশ, পীতাম্বর এই অম্বর আকাশ। আর পীতাম্বর বলতে বোঝায় যে পীত কালার পরিধান করা কোনো এক ব্যক্তি, এখানে বিশেষ অর্থে শ্রী কৃষ্ণকে বোঝানো হয়েছে। নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ দেবতা শিবকে বোঝায়। জবরদস্তি যার, জবরদস্তি। সুশ্রী যার অথবা সুন্দর শ্রী আছে যার, সুশ্রী। তাহলে এই সুটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ, আর পরেরটা হচ্ছে গিয়ে শ্রীটা হচ্ছে গিয়ে নাউন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পূর্বপদে যদি বিশেষ্য এবং পরপদে বিশেষণ থাকে, পূর্বপদে বিশেষণ একটা অ্যাডজেক্টিভ, পরপদে একটা নাউন থাকে, তবে যেটা হবে যে সমাস সেটা সমানাধিকরণ বহুব্রীহি। ভেদীকরণ বহুব্রীহি, ভেদীকরণ বহুব্রীহি হচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনোটাই যদি কোনো গুণ না হয়, মানে অ্যাডজেক্টিভ না হয়, দুইটাই নাউন হয়, তবে সেটাকে বলা হয় থাকে ভেদীকরণ বহুব্রীহি সমাস। ৮০ ২০, ৮০তে ২০ যার, ৮০ ২০, এই ৮০ যদি আমরা এভাবে লিখি, ৮০ তার মানে হচ্ছে দাঁত। আবার যদি ৮০ আমরা এভাবে লিখি তখন এটা হচ্ছে কি ৮০ সংখ্যা একটি, আমাদের হচ্ছে কি এই যে দীর্ঘিকার দাঁত দিয়ে ৮০তে ২০ যার, ৮০ ২০ মানে দাঁতে বিষ আছে যার। পৃথিবীতে অনেক কিছুরই দাঁতে বিষ আছে, কিন্তু ৮০ ২০ বলতে সাপকে বোঝায়। তাহলে যে পূর্বপদ এবং পরপদ দুইটাই যদি নাউন হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়ে যাবে, সেটাকে বলা হয়ে থাকে ভেদীকরণ বহুব্রীহি। এবার হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। পূর্বপদে আ, পরপদে রস্যই যুক্ত হবে। পূর্বপদে আ সরে আ, পরপদে রস্যই, এবং দুইটাই একই ধরনের ক্রিয়া বা একই ধরনের কাজ সংগঠিত করবে, সেটাকে বলা হয়ে থাকে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার কারকে আমরা পড়েছি যে দুইটা কর্তা, ব্যতিহার কর্তা, দুইটা কর্তা একই ধরনের কাজ করলে সেটাকে বলা হয় ব্যতিহার কর্তা। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এরকম। তাহলে ব্যতিহার বহুব্রীহি সমাস হচ্ছে, ব্যতিহার বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদে সরায়া বা আ এবং পরপদে রস্যই যুক্ত হবে এবং দুইটি ক্রিয়া সংযুক্ত। হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। গলায় গলায় যে ক্রিয়া, গলাগলি। কানে কানে যে কথা, কানাকানি। আচ্ছা আমি যদি লিখি কানে কানে যে কথা, এই ক্ষেত্রে হলো কানা একটা আকার, আরেকটা হলো কানি, এই ক্ষেত্রে কিন্তু রস্যই। তাহলে এইগুলো হচ্ছে পূর্বপদের আকার এবং পরপদের সমস্ত পদের প্রথম পদের মধ্যে হচ্ছে যে সরা
আকার এবং পরপদে হচ্ছে রস্বই বা রস্বইকার ব্যবহৃত হবে, সেটাকে বলা হয়ে থাকে নেতিহার বহুব্রীহি। নয় বহুব্রীহি সমাস। পূর্বপদে নয় মানে হচ্ছে একটা নেগেটিভ অর্থ থাকবে। পূর্বপদে না, নেই, ন এই নেগেটিভ নাবাচক একটা শব্দ থেকে পরপদে যে হবে সমাস হবে সেটা হবে কি বহুব্রীহি সমাস। যেমন বেশরম, নেই শরম যার, বেলাজা, নেই লাজ যার। তারপরে এখানে রয়েছে নেই বুঝ যার, অবুঝ, নেই কাজ যার, অকাজ। তারপরে নেই পরোয়া যার, বেপরোয়া। তারপরে বেহুশ যার, বেহুশ অথবা হুশ নেই যার, দুইটাই হতে পারে। তারপরে বেতার, তার নাই যার, বেতার। মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। মধ্যপদ বলতে বোঝায় মাঝখানে সমাসের যে বেশ বাক্য ব্যবহৃত হয় এরকম একটি পদগুলোকে বলা হয়ে থাকে। পদের মধ্যে যে ব্যবহৃত হয় সেটা হচ্ছে মধ্যপদ। বেশ বাক্যে ব্যবহৃত কোন একটা বাক্যের বিশেষ কোন একটা পদ যদি লোপ পাওয়া যায় তবে সেটাকে বলা হয়ে থাকে মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। আমরা বলেছি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, হয়ে গেল গায়ে হলুদ, গায়ে হলুদ এই দুইটা শব্দের মধ্যে রয়ে গেল, কিন্তু দেওয়া হয় যে অনুষ্ঠানে, অনুষ্ঠান শব্দটা বাদ হয়ে গেল, এই জন্য এটা মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। মেনির মতো মুখ যার, মেনি মুখ। মেনি মুখ মানে হচ্ছে যে বিড়াল, বিড়ালের মতো মুখ যার। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। সমস্ত পদে আ, এ, ও প্রত্যয় যুক্ত হবে। প্রত্যয়ান্ত হচ্ছে কি আমরা জানি শব্দের শেষে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি প্রত্যয়। তাহলে সমস্ত পদে শেষ পদটার মধ্যে আ, এ, ও যুক্ত হবে, সেটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। ঘরের দিকে মুখ যার, ঘর মুখ। এই ক্ষেত্রে ঘর মুখ ও যুক্ত হয়েছে, শেষে কি ও। তারপরে উন পাজর যার, উন পাজরে। যদি আমরা বলি উন পাজরে মানে যার পাজর কম, একেবারে একটু কম, পাজরে উন অব্দ হচ্ছে কম, উন পাজরে, এই ক্ষেত্রে কি আসলো এ। তারপরে দোতলা পরিমাণ যার বা দুই তালা যার, দোতলা, দুই তালা, তলা যার দোতলা, এই দুই তলা যার দোতলা শেষে একটা আ যুক্ত হচ্ছে, তাহলে ও, এ এবং আ যুক্ত হয়ে সমস্ত পদে যা হবে সেটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। অলোপ বহুব্রীহি সমাস। বিভক্তি লোপ পায় না। অলোপ মানে হচ্ছে যে কোনো কিছু লোপ পাবে না, মানে বজায় থাকবে। তাহলে কি লোপ পাবে না? বিভক্তি লোপ পাবে না। বিভক্তি যদি দ্বন্দ্বের মধ্যে লোপ না পায় তাহলে অলোপ দ্বন্দ্ব। বিভক্তি যদি কর্মধারয় সমাসে লোপ না পায় অলোপ কর্মধারয় সমাস। বিভক্তি যদি তৎপুরুষে, অলোপ কর্মধারয় হয় না, বিভক্তি যদি তৎপুরুষে লোপ না হয় তাহলে অলোপ তৎপুরুষ সমাস। বিভক্তি যদি বহুব্রীহি সমাসে লোপ না পায় তাহলে অলোপ বহুব্রীহি সমাস। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বলে নিই অলোপ বহুব্রীহি সমাস। মাথায় ছাতা যার, মাথায় ছাতা। গলায় গামছা যার, গলায় গামছা। হাতে ছড়ি যার, হাতে ছড়ি। এই ক্ষেত্রে একটা বলে দিই, এই অনেক সময় এটা অলোপ তৎপুরুষ সমাস। যেমন গলায় গামছা যার, গলায় গামছা যার, গলায় গামছা যার। আবার লিখলাম গলায় গামছা। এই দুইটারই ব্যাস বাক্য হয়ে যায়। ব্যাস বাক্য থেকে যে বাক্যটা পাবো সেটা হচ্ছে গলায় গামছা। কোনটার মধ্যে লোপ পায় না, কিন্তু এই যে যার শব্দটা থাকার কারণে ব্যাস বাক্যের মধ্যে সেটা হয়ে যাবে গিয়ে ব্যাস বাক্যের মধ্যে হয়ে যাবে যার থাকলে অলোপ বহুব্রীহি সমাস, আর যার না থাকলে অলোপ ষষ্ঠী তৎপুরুষ সমাস আমরা বলতে পারি। ব্যাস বাক্যের দিক থেকে এটা নির্ণয় করা হবে। যেমন আবার অনেক কিছু উপপদ তৎপুরুষের সাথে আমাদের মিলে যাবে, অলোপ তৎপুরুষ সমাসের সাথে আমাদের কয়েকটা উদাহরণ মিলে যায়। যদি আমরা বলি যেমন পাতা চাটা, যদি বলি পাতা চাটে যে, তাহলে হয়ে গেল গিয়ে উপপদ তৎপুরুষ সমাস। পাতা চাটা স্বভাব যার, সেটা হয়ে যাবে পাতা চাটা স্বভাব যার, সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হয়ে যাবে, বেদীকরণ বহুব্রীহি সমাস হয়ে যাবে। তারপরে ছা পোষা, ছা পোষে যে, ছা পোষে যে যদি বলি সেক্ষেত্রে হয়ে গেল উপপদ তৎপুরুষ সমাস। আবার ছা পোষা স্বভাব যার, তাহলে সেটা হয়ে গেল বেদীকরণ বহুব্রীহি সমাস। এরকম উপপদের সাথে উপপদ তৎপুরুষ এবং অলোপ ষষ্ঠী তৎপুরুষের সাথে অলোপ বহুব্রীহি সমাস এবং বেদীকরণ বহুব্রীহি সমাসের অনেকটা মিল রয়েছে। সেটা শব্দ ঠিক, সব ঠিক, ব্যাস বাক্যের দিক দিয়ে আলাদা হবে। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।
পূর্বপদে সংখ্যাবাচক এবং সমস্ত পদে একটা অ্যাডজেক্টিভ হবে, তবে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হতে হলে সেটা পূর্বপদে আমরা যদি উদাহরণ দেই, এর পূর্বে দেখিয়েছি আমরা যে সংখ্যাবাচক থাকলেই দ্বিগু হবে না। যদি একটা সংখ্যা রয়েছে পূর্বপদে সংখ্যাবাচক থাকলেই দ্বিগু হয়ে যায়। যেমন যদি আমরা বলি সাতে, সাতে ও পাঁচে, এই যে 7, 7, এই যে 5, দুইটাই সংখ্যা। যদি বলি সাতে পাঁচে, এটা তো বিভক্তি আছে, এটা তো বিভক্তি আছে, দুইটাতে বিভক্তি থাকার কারণে সেটা হয়ে গেল অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। আবার এখানে আমাদের উদাহরণ দেওয়া হচ্ছে 10 গজ পরিমাণ যার, 10 গজ পরিমাণ যার, 10 গজি। আর একটা উদাহরণ দেই আমি দ্বিগু সমাসের, সেটা হচ্ছে কি 3 মাথার সমাহার, তে মাথা। এটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি। এটা হলো দ্বিগু। সবকটার মধ্যে সংখ্যা রয়েছে, তাহলে পার্থক্যটা আমরা বুঝে নিই। দুইটার মধ্যে বিভক্তি থাকলে সেটা চলে যাবে দ্বন্দ্ব সমাসে। 10 গজ পরিমাণ যার, 10 গজি। এটা যদি অ্যাডজেক্টিভ হয়, এটা বলছি পূর্বপদে সংখ্যাবাচক এবং সমস্ত পদটি হবে একটা অ্যাডজেক্টিভ। 10 গজি একটা পরিমাণ, অ্যাডজেক্টিভ যদি হয়ে যায়, অ্যাডজেক্টিভ যদি হয়ে যায়, কোন একটা গুণ হয়ে যায়, তবে সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আর যদি 3 মাথার সমাহার, তে মাথা একটা রাস্তাও মনে করি বা নদীর মাথাতে মাথা একসাথে একটা নাম বিশেষ বোঝায়, এই নামটাকে বলা হয় থাকে নাউন। নাউন যদি হয়ে থাকে বাংলায় যেটাকে আমরা বলি বিশেষ্য, না বিশেষ্য হয়ে থাকলে সেটা হয়ে যাবে দ্বিগু সমাস, বিশেষণ হয়ে গেলে সেটা হয়ে যাবে কি বহুব্রীহি সমাস। আর যদি দুইটার মধ্যে বিভক্তি থাকে, তো তারপরে সংখ্যা থাকে, তবে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। এবার আরেক প্রকার বহুব্রীহি সমাস রয়েছে, যে বহুব্রীহি সমাসকে আরো রয়েছে, যেমন 10 গজি, শতমূল আছে যার, শতমূলী, 4 চালা পরিমাণ যার, 4 চৌচালা, তারপরে 4 হাত পরিমাণ যার, 4 হাতি। নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস, এটা তো আসলে কোনো নিয়ম নেই, নিয়ম ছাড়া এটা মুখস্থ করতে হবে। 2-4টা শব্দ রয়েছে, যেমন রয়েছে 2 দিকে অপচার, দিক। এই অপশব্দের অর্থ হচ্ছে গিয়ে পানি। নরাকারে পশু যে, নর পশু। তারপরে রয়েছে জীবিত থেকে মৃত যে, জীবন মৃত। তার পণ্ডিত হয়ে মূর্খ যে, পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ। এইভাবে রয়েছে যে বহুব্রীহি সমাস রয়েছে। আমরা আশা করি সকলে বহুব্রীহি সমাস বুঝতে পেরেছি, এবং যদি কেউ কোনো বহুব্রীহি সমাসের কোনো অংশ বুঝতে না পারে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমি যথেষ্ট ভালো করে এবং সহজভাবে তোমাদেরকে এর যথাযথ উত্তর দিতে সচেষ্ট হব। ভালো থাকবে সবাই, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাই।